প্রিয় শিল্পকলার অনুরাগী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আসমা সুলতানা মিতা। গত 20 বছরের বেশি সময় ধরে আমি শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাস নিয়ে কাজ করছি। পুরনো পকেট থেকে উঠে এলো কবেকার শুকনো গোলাপ। কবেকার? কার দেওয়া? কোন মাসে? বসন্তে না শীতে? গোলাপের মৃতদেহে তার পাঠ্যযোগ্য স্মৃতিচিহ্ন নেই। স্মৃতি বড় উচ্ছৃঙ্খল। পূর্ণেন্দু পত্রী। ফুলের মৃত্যু হয়, নক্ষত্রের মৃত্যু হয়, এমনকি কবি বা শিল্পীরও মৃত্যু হয়, কিন্তু তাদের সৃষ্টি হয় অমর। বন্ধু ও বন্ধুত্বেরও মৃত্যু হয়, কিন্তু বন্ধুর স্মৃতি বেঁচে থাকে আজীবন। মনির মৃত্যু হয়েছে, কিন্তু বেঁচে আছি আমরা, বন্ধুরা। জীবনের খেলায় মনি নাকি আমরা জয়ী হলাম জানি না, তবে চিরকালের জন্য আমরা মনিকে ছাড়াই বেঁচে থাকার অপরাধে অপরাধী হয়ে রইলাম। ওর পুরো নাম ছিল ইসমত মনি। জন্ম অক্টোবর মাসের 28 তারিখ, সার্টিফিকেট অনুযায়ী 1976 সাল। তবে মৃত্যুর সাল, দিন সবটাই সত্য, এমনকি কারণও। 1998 সালের এই আজকের এই দিনে 27 সেপ্টেম্বর ইসমত মনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায়। সড়ক দুর্ঘটনা নাকি রাষ্ট্রের অবহেলা, খুন বললেও হয়তো মিথ্যা বলা হবে না। 1998 সালের 27 সেপ্টেম্বর থেকে আজ 2025 সালের 27 সেপ্টেম্বর কবছর হলো আমি আর গুনি না। 1995 সালে ইসমত মনি ও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউটে অঙ্কন ও চিত্রায়ন বিভাগে ভর্তি হই। আমাদের সঙ্গে আরো অন্যান্য বন্ধুরাও ভর্তি হয়। সবাই মিলে আমরা হব 50-60 জনের মতো। মনি ছিল এমনই বন্ধুসুলভ একজন খোলা মনের মানুষ, যে প্রতিটা বন্ধুর জন্য একই রকম ভালোবাসা ও অনুভূতি অনুভব করত এবং প্রকাশ করতে সংকোচ বোধ করত না। যদিও আমাদের দেশে হরহামেশায় আমরা ভালোবাসার থেকে ঘৃণাকে বেশি প্রকাশ করি, ঘৃণার চর্চাটা আমরা বেশিই করি। সেই মনির শুধু চোখ কেন, সারা শরীরই যে মৃত্যু যন্ত্রণায় এমন নীল হয়ে যাবে তা কে জানতো। লাশ কাটা ঘরে সে মুখ থুবড়ে পড়ে থাকবে মাত্র 24 বছর বয়সে, গলিত স্থবির ব্যাঙের মতো। জীবনানন্দের সেই মরা বেড়ালের মতো লাশ কাটা ঘরে মনি একদিন মুখ থুবড়ে পড়ে থাকবে কে জানতো। সেই সময় সে কি নিজেই বুঝতে পেরেছিল যে তাকে একদিন হাসপাতালের মর্গে অন্ধকারে শীতলতায় মুখ থুবড়ে পড়ে থাকতে হবে মাত্র 24 বছর বয়সে? এখন যৌবন যার, মৃত্যুর তার শ্রেষ্ঠ সময় নয় কোনোভাবেই। অকালে মৃত্যুই মৃত্যুর শ্রেষ্ঠ অবস্থান বলেছিলেন ইতিহাসের মমতাজ কন্যা জাহানারা বেগম। কিন্তু সব ক্ষেত্রে সেটা ঠিক নয়। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগেরও হয়েছিল অকাল এবং অপমৃত্যু। এই পৃথিবী হারিয়েছে একজন মহান শিল্পীকে, পরিবার হারিয়েছে একজন প্রিয় মানুষকে। সুতরাং যে মানুষটির অনেক কিছু দেবার আছে এই পৃথিবীকে, তার অকালে হারিয়ে যাবার অর্থ হলো সেই মানুষটির মাতৃভূমি এবং সারা পৃথিবী বঞ্চিত হলো আর সেই অবদানগুলো থেকে। শিল্প, সাহিত্য আর কবিতার স্থান ছিল ইসমতের হৃদয়ের খুব গভীরে। ইসমত ছিল বন্ধুসুলভ, সবার জন্য বন্ধুত্বের হাত সর্বদা সে বাড়িয়েই রাখত। আর অসাধারণ একটা গুণ ছিল তার, সেটি হলো সে প্রাণ খুলে হাসতে পারত। তার মুখে সারাক্ষণ হাসি লেগেই থাকতো।
সেই হাসি যেন ম্লান হবার নয়। গা দুলিয়ে দুলিয়ে হাসতো, কথা খুব কম বলতো, যেটুকু বলতো সেগুলো অর্থবহ। আর আমাদের বাকিদের মতো অনাবশ্যক কথা বলে সে সময় নষ্ট করতো না। সে কি বুঝে গিয়েছিল তার হাতে খুব অল্প সময় আছে এবং তাকে অনেক কাজ করতে হবে, অনেক ভালো ভালো কাজ, অনেক অর্থপূর্ণ কাজ, পৃথিবীর জন্য, মানুষের জন্য, শিশুদের জন্য। আমাদের সবার বন্ধু ইসমত মনি একদিন আমাদের চোখের আড়ালে আমাদেরকে না বলে চলে গেল, হারিয়ে গেল। জানি না আজও কোথায় গেল সে। যেন গভীর কোনো অভিমানে হারিয়ে গেছে সে সৌরজগতের নক্ষত্রের দেশে। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, যেখানে সে গিয়েছে সেখানে কি কমলা রঙের রোদ আছে? যেখানে সে গিয়েছে সেখানে কি আলোর রং কমলা রঙের? কারণ কমলা রং ছিল মনির খুব প্রিয়। মনে হয় ধ্রুবতারা আর অরুন্ধতী তার বন্ধু হয়েছে আজ। I'm not sure. I understand only a little. I can hardly see. But it seems to me that its singing has the color of damp violet, of violets that are at home in the earth, because the face of death is green, and the look death gives is green, with the penetrating dampness of a violet leaf, and the somber color of embittered winter. Nothing but death. by Pablo Neruda. মনির সঙ্গে তৃতীয় বর্ষ পর্যন্ত একসঙ্গে পড়ার সৌভাগ্য হয়েছিল আমার। প্রথম বর্ষের ক্লাসের পর আমাদের দ্বিতীয় বর্ষের ক্লাসের জন্য রাজনৈতিক কারণে অনেকগুলো মাস অপেক্ষা করতে হয়েছিল। সেই সময়টার দিকে মনির সাথে আমার বন্ধুত্বের শুরু। একই ক্লাসে 3 বছরের বেশি পড়ার পরেও মাত্র 7 মাসের মতো ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। ইসমত মনি এ যাবৎ কাল পর্যন্ত আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। মনি চলে গেছে, রয়ে গেছে সময়, রয়ে গেছে চারুকলা, রয়ে গেছে কবিতার বই, জল রঙের টিউবগুলো, আঁকার জন্য কেনা সাদা কাগজগুলো, রয়ে গেছি আমরা বন্ধুরা। আমাদের সবাইকে ও ভিংচি কেটে একা করে চলে গেছে চিরতরে। আর মনি আমাকে রাস্তা পার করিয়ে দিত যাতে আমি নিরাপদে গিয়ে ওদের সাথে বসে চা খেতে পারি। কিন্তু মনি কি সেই নিরাপত্তা পেয়েছিল? সে কি নিরাপদে ঘরে ফিরতে পেরেছিল? না, পারেনি। সেই 27শে সেপ্টেম্বর 1998 সালে মনি নিরাপদে ঘরে ফিরতে পারেনি আর। মনির মৃত্যু হয় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায়। মানুষের নিষ্ঠুরতার কথা জানা যায়, কিন্তু এই নিষ্ঠুরতার যেন কোনো তুলনা হয় না। আমরা খুব দোষারোপ করি পাকিস্তানিদের, কিন্তু কেউ কি আমরা ভেবে দেখেছি একটি যুবকের জন্ম স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশের জন্মের মাত্র 4 বছর পরেই তার জন্ম, সে 25 বছর বেঁচে থাকতে পারল না তার মাতৃভূমির মাটিতে। তার কি অপরাধ ছিল? সে দেশকে ভালোবাসতো, সে মুক্তমনা ছিল, সে ছিল শিল্পী, কবি। Goodbyes are only for those who love with their eyes. Because for those who love with heart and soul, there is no such thing as separation. রুমি। সে যখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বিছানায় দুপুর থেকে রাত 9টা পর্যন্ত মৃত্যুর সাথে লড়ছিল, স্বাধীন বাংলাদেশের সরকারি হাসপাতালে যেখানে কাজ করে দেশের সেরা চিকিৎসকরা,
মেডিকেলের ছাত্ররা, যারা নিজেদেরকে সেরা ছাত্র বলে দাবি করে, যারা বিদেশে হাজার হাজার ডলার কামায়, সেখানে কাজ করে শত শত নার্স, শত শত বোন, মা, নারী, অসংখ্য কর্মচারী, কারোর মনে এতটুকু দয়া হয়নি মনির জন্য? কারোর মনে এতটুকু মায়া হলো না মনির জন্য? আশেপাশে অসংখ্য রোগীর আত্মীয় স্বজনেরা, কারোর মনে একটি প্রশ্নও আসলো না, কে হতভাগা বিছানায় শুয়ে আছে রক্তমাখা মুখ নিয়ে, রক্তমাখা মাথা নিয়ে? কে হতভাগা? কার মায়ের সন্তান? কারো একবারও মনে হলো না? আমরা বড় বড় কথা বলি, দেশ জয়ের কথা বলি, চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানের কথা বলি, দর্শনের কথা বলি, কিন্তু কাজের বেলায় কিন্তু দেখা মেলে না। বাই স্ট্যান্ডার্ড এফেক্টে সবাই হয়তো ভাবে আমি না, অন্য কেউ কাজটা করবে, এটা আমার দায়িত্ব না, এই কাজের দায়িত্বটা অন্যের। একজন চিকিৎসকের যখন দায়িত্ব ছিল মনিকে চিকিৎসা করা, তখন একজন নার্সের দায়িত্ব ছিল একজন চিকিৎসককে খবরটি পৌঁছে দেয়া। একজন মানুষের দায়িত্ব ছিল, যে দেখেছে মনি মৃতপ্রায়, একজন নার্সকে ডেকে আনা। আমাদের সেই ছাত্র বোনটি যে ফার্ম গেট থেকে মনিকে ঢাকা মেডিকেল পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, ওই একটি মাত্র মানুষই কি তখন বাংলাদেশে ছিল? কিন্তু সে একজন সামান্য ছাত্র হয়ে আর কি বা করবে? সে যেটুকু পেরেছিল সেটুকু করেছিল। কিন্তু এমন ভালো মানুষের সংখ্যা এত কম হলে আমরা কিভাবে বাঁচাবো মনিদেরকে? মনির মৃত্যুর দিন মনির কোনো আত্মীয় স্বজন ছিল না তার পাশে, যে কারণে কোনো চিকিৎসা বা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরেও দেখেনি। কিন্তু খুনি সেই চালক, সে মনির কাছে ফিরে এসেছিল, কারণ মনির ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র। সেই খুনি চালকের সেটি প্রয়োজন ছিল। সে ফিরে এসে মনির প্যান্টের পকেট থেকে অথবা শার্টের বুক পকেট থেকে সে তার পরিচয় কাগজপত্রগুলো সরিয়ে ফেলে, যাতে তাকে কেউ শনাক্ত করতে না পারে। সেই খুনি কি এখনো ভালো আছে? সেই খুনি কি এখনো সুখে আছে? সেই খুনি কি এখনো তার সন্তানকে প্রাণ ভরে দোয়া করে? সেই খুনি আসলে কি করে? সেই খুনি কি তার কর্মের কর্মফল আজও পেয়েছে? আর পেলেই বা কি? আমরা মনিকে হারিয়েছি, মনি হারিয়ে গেছে। প্রতিটা কর্মেরই কর্মফল থাকে। সেও হয়তো হারানোর বেদনা কোনোদিন অনুভব করবে। যে অন্ধকারে ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে মনির মৃত্যুর জন্য সেই খুনি, যে মনিকে বাঁচানোর চেষ্টা তো করেইনি, বরং তার মৃত্যুর জন্য অপেক্ষা করেছিল। মনির মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই খুনি চালক মনিকে বেওয়ারিশ ঘোষণা করে আজিমপুরে কবরস্থানে আরো 18টি বেওয়ারিশ লাশের সাথে তাকে কবর দিয়ে রাখে। সাধারণত যে কোনো বেওয়ারিশ লাশের 72 ঘন্টা মর্গে রাখার কথা, কিন্তু সেই খুনি চালক 48 ঘন্টার মধ্যেই মনিকে কবর দেওয়ার জন্য বাধ্য করে কর্তৃপক্ষকে। কিন্তু মনির বাড়ি ঢাকাতে বাসাবোতে। বাসাবো থেকে আজিমপুরে যেতে কতটুকু সময় লাগে ভাবতেই গা শিউরে ওঠে। এমন কত শত কোটি নিযুত অযুত মনির অভিশাপে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে আছে, ভাবতে গা শিউরে ওঠে।
মনির পরিবারের সদস্যরা এবং ওর বন্ধু-বান্ধব সবাই ওকে খুঁজতে থাকে। ১ দিন, ২ দিন, ৩ দিন বাদে। তাদেরকে কেউ খবর দেয়নি যে তাদের সন্তান, তাদের ভাই, তাদের বন্ধু এই পৃথিবীতে আর নেই। তার মৃত্যু হয়েছে। সে বেওয়ারিশ হয়ে গেছে। তার জীবনে মাত্র ২টি পাসপোর্ট সাইজের ছবি তোলে। একটি এসএসসি পরীক্ষার সময়, আরেকটি পাসপোর্টের জন্য ছবি তোলে, কারণ সে প্রস্তুতি নিচ্ছিল এই হতভাগা দেশে আর থাকবে না। সে অস্ট্রেলিয়া চলে যাবে। সে উচ্চতর ডিগ্রি নিবে। সে সময় আমাদের ফোন ছিল না, আমরা সেলফি তুলতে পারিনি। আমরা যখন তখন বন্ধুরা মিলে ছবি তুলতে পারিনি। সেই ২টি ছবিই ছিল তার স্মৃতি আমাদের কাছে। মনির স্বপ্ন ছিল বড় মাপের শিল্পী হওয়ার। একটি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা যায়, কিন্তু তার কোনো বিচার হয় না। সে দেশের বিচার ও আইন আদালত নিয়ে নাগরিকদের সংশয় থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনো সভ্য দেশে এমন ঘটনা বেশ বিরল। এই দেশের সুধা তোমাকে ভোলেনি। সুধা ভুলে গেছে। ভুলে যাওয়া তার কাজ। নইলে একা সে বাঁচবে কেমন করে? জয় গোস্বামী। চমৎকার এক পৃথিবী। ২৭শে সেপ্টেম্বর ১৯৯৮ সালের দুপুরের ২টোর দিকে মণি যখন ফার্ম গেটের দিকে হেঁটে যাচ্ছিল, তখন দ্রুতগামী একটি গাড়ি বা কার তাকে পেছন থেকে ধাক্কা মারে। সেই ধাক্কাতে মণি উঠে যায় অনেক উঁচুতে, শূন্যে। তারপরে গাড়িটি তাকে সেই অবস্থায় ফেলে রেখে চলে যায় আরও দ্রুত গতিতে। গাড়ির চালক ছিল প্রভাবশালী একজন রাজনীতিবিদ। তাকে কে ধরবে? বন্যার সেই সময়টাতে ঢাকা শহর বেশ খালিই ছিল। এত তাড়াহুড়ো করবার কোনো কারণ নেই তো। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির চালক মাতাল ছিল এবং গাড়ি চালাচ্ছিল খুব অদ্ভুত গতিতে। গাড়ির আশেপাশের প্রত্যক্ষদর্শীরা ভেবেছিল এটি কোনো চলচ্চিত্রের শুটিং হচ্ছে। তার আশেপাশে কোনো ক্যামেরা দেখতে না পেয়ে যখন বুঝল এটা একটি সত্যিকারের ঘটনা, তখন সবাই ছুটে আসে মণিকে সাহায্য করতে। কিন্তু কর্মরত পুলিশ মণিকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানায়, কারণ তখন তার বদলির সময়। তার পরিবর্তে সেখানে অন্য একজন পুলিশ কর্মকর্তা আসবে, সেই অজুহাতে সে মণিকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। সে কারণে সাধারণ মানুষেরা ছুটে আসে মণিকে সাহায্য করতে। এমন একটা সময় একজন মানবদরদী স্কুল ছাত্রী মণিকে একটি বেবিতে করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। সেই যে গাড়ির চালক যে মণিকে ধাক্কা দিয়েছিল, সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ ছিল। তার পাশে আরও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ বসা ছিল। দুজনই ঘর আছে, দুজনেরই পরিবার আছে, সন্তান আছে। তবুও সে গাড়িটি না থামিয়ে, মণির অবস্থা পরীক্ষা না করে, মণিকে সাহায্য না করে তারা দুজনই কাপুরুষের মতো পালিয়ে গেল। সেখানে একজন তরুণ, রক্তাক্ত তরুণ, যার রক্ত ঝরছে মাথা থেকে, তাকে ফেলে রেখে পালিয়ে গেল সেই নপুংসক দুজন। ঢাকা মেডিকেলের বিছানায় মণিকে ফেলে রাখা হয় দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৯টার দিকে মণি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে জানতে পেরেছি সে কথা। আমি তো এভাবে রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ মরছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু আর নাই। বলো শান্তি, বলো শান্তি,
দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই। মৃত্যুর পরে রবীন্দ্রনাথ ঠাকুর। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। অদ্ভুত আধার এক, জীবনানন্দ দাশ। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।